হ্যালো, আমি অলিক রায়। আজ আমরা শক্তির নিত্যতা সূত্র সম্পর্কে বিস্তারিত জানব, যে টপিকটি প্রধানত উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়টিতে আলোচনা করা হয়েছে। তো আমরা আজকে বেসিক্যালি শক্তি নিত্যতা সূত্রটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। শক্তি নিত্যতা সূত্রটা আসলে কি সেটা বোঝার চেষ্টা করব, এবং এটার উপর ভিত্তি করে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করার চেষ্টা করব, যে অঙ্কগুলো বিভিন্ন বোর্ডে বা বিগত সালের বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তো প্রথমে যদি আমরা বলি যে শক্তি নিত্যতা সূত্র বা নিত্যতা, যেটাকে বলা হয় শক্তি সংরক্ষণশীলতা সূত্র, এই সংরক্ষণ জিনিসটা আসলে কি? তো সংরক্ষণ বলতে যেটা আসলে বোঝাচ্ছে বিষয়টা আমি যদি একটু এভাবে বলি, সাপোজ আমি ধরলাম এ একজন ব্যক্তি আর এখানে বি একজন ব্যক্তি। তো এ কি করলো, এর কাছে 5টি কলম আছে, 5টি পেন আছে এর কাছে। তো এ কি করলো, এ বি কে 5টি কলম দিয়ে দিল, দিয়ে বল তো এ কি করলো, এ বি কে 5টি কলম দিয়ে দিল। পরের দিন সকালে এ এসে বি এর কাছে বলল যে যে কলমগুলো আমি তোমাকে গতদিন দিয়েছিলাম সেগুলো আমাকে ফেরত দাও। তো বি কি করলো, বি আবার এ কে 5টি কলম ব্যাক দিয়ে দিল। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এ বি কে ঠিক যতগুলো কলম দিয়েছিল, বি কিন্তু এ কে ঠিক ততগুলো কলমই ফেরত দিচ্ছে কিনা। সেক্ষেত্রে এই যে ব্যাপারটা, অর্থাৎ আমি কাউকে বা কোনো বস্তুকে ঠিক যা দিলাম সেটাই যদি আবার ব্যাক পাই, সেটাই যদি আবার ফেরত পাই, তাহলে সেটাকে বলা হয় সংরক্ষণ করে রাখা। কিন্তু যদি এখানে এমন হতো যে এ বি কে 5টি কলম দিয়েছে, কিন্তু বি পরের দিনকে বললো এ কে যে ভাই আমি তো গতকাল রাত্রে একটি কলম ইউজ করে ফেলেছি, আমার কাছে আর 4টি কলম আছে, সুতরাং তুমি 4টি কলম নাও। সেক্ষেত্রে এটা কিন্তু সংরক্ষণ হতো না, কারণ আমি যা দিয়েছি, কয়টি দিয়েছি, 5টি, কিন্তু ব্যাক পাচ্ছি কয়টি, 4টি। সেটা কিন্তু সংরক্ষণ হতো না। তো আমরা বেসিক্যালি শক্তি সংরক্ষণশীলতা সূত্র বলতে এটাই বুঝবো যে কোন একটা বস্তুর মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে, বিশেষ করে আমাদের পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নিত্যতা সূত্র, তো পরন্ত বস্তুর ক্ষেত্রে সাধারণত দুই ধরনের শক্তি পাওয়া যায়। একটা হচ্ছে ইকে, যেটাকে বলা হয় গতি শক্তি বা কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে ইপি। এই যে দুইটা, এই দুইটা যোগফল অলওয়েজ টাইম কি হবে, এই দুইটা যোগফল অলওয়েজ টাইম সেম থাকবে, একই থাকবে। এটা আমাদেরকে কিন্তু কি করতে হবে, মনে রাখতে হবে। তো আমরা যেটা করব, এই শক্তির নিত্যতা সূত্র একটি অঙ্কের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমি যে অঙ্কটা করব সেটা নবম দশম শ্রেণী লেভেলের অঙ্ক বলা যেতে পারে, তবে এই অঙ্কটা যদি আমরা বুঝতে পারি তাহলে এটার উপর ভিত্তি করে একাদশ দ্বাদশ শ্রেণীতে আমাদের সরল দোলক রিলেটেড যে শক্তি নিত্যতার অঙ্কগুলো আসে, সেই অঙ্কগুলো কিন্তু খুব সহজেই করতে পারবো। তো চলো বন্ধুরা, দেখে আসি কিভাবে শক্তি নিত্যতার সূত্রের উপর ভিত্তি করে অঙ্কগুলো করা যায়। তো আমরা এখানে প্রথমে একটি চিত্র এঁকেছি, যেখানে 3টা পয়েন্টকে দেখিয়েছি। আমরা প্রথমে দেখাচ্ছি যে এ বিন্দুতে এম ভরের একটি বস্তু আছে, এম কেজি ভরের একটি বস্তু, যে বস্তুটা এখন বর্তমানে এ বিন্দুতে অবস্থান করছে। তো আমাদেরকে বলা হয়েছে যে দেখাও যে এ বি ও সি বিন্দুতে মোট শক্তি একই, এটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে। তো আমরা প্রথমে যদি বিষয়টা একটু এভাবে নিই, এ থেকে সি এর দূরত্বটাকে ধরা হয়েছে এস, ওকে। এরপর আমরা বি থেকে সি এর দূরত্বটাকে ধরেছি এক্স। প্রশ্নে এটা আমাদের দেওয়া আছে, এখানে কোনো একটা মানও দেওয়া থাকতে পারে। তো আমরা এখানে জাস্ট এস এক্স এভাবে ধরেই করব। তবে পরীক্ষার প্রশ্নে দেখা যাচ্ছে এখানে 10 মিটার, এখানে 2 মিটার, 5 3 7 মিটার এরকম থাকতে পারে। তো বিষয়টা হচ্ছে টোটাল দূরত্বটা যদি এস হয় এবং সেখান থেকে বি থেকে সি এর দূরত্বটা যদি এক্স হয়, তাহলে অবশ্যই এ থেকে বি এর দূরত্বটা হবে এস মাইনাস এক্স। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে দেখাতে হবে এ বি সি তিনটা বিন্দুতে মোট শক্তি একই। তো এ বি সি তিনটা বিন্দুতে মোট শক্তি বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, আমাদের এ বি এবং সি বিন্দুতে আমাদেরকে ইপি এবং ইকে বের করতে হবে, এবং তারপর দেখাতে হবে যে এখানে কি মোট শক্তির যোগফলটা এক। তো ফার্স্টে আমরা যদি এ বিন্দুতে শক্তি বের করতে চাই, অর্থাৎ ইকে এবং ইপি বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করব? দেখো একটু,
আমার মনে হয় তোমরা সবাই আমার সঙ্গে একমত হবে যে এ বিন্দুটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। তা কোনো একটা বস্তু যখন সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে তখন সেখানে কিন্তু কোনো বেগ থাকে না। আর যদি কোনো বস্তুর মধ্যে বেগ না থাকে তাহলে সেখানে গতিশক্তি থাকার কিন্তু কোনো প্রশ্নই আসে না। সুতরাং এই বিন্দুতে এর ভ্যালুটা আমরা বলতে পারি কি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। দেন যদি আমরা ইপি বের করতে চাই তাহলে ইপি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কত mgh, যেটা কিন্তু আমরা অলরেডি ইপি এর সূত্র জানি আমরা এটা। এখন ইপি এই যে mgh, তো ইপি নির্ণয়ের ফর্মুলাটা কি আমরা সবসময় হিসাব করব বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে। তো এই বিন্দুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বস্তুটা ভূমি থেকে s পরিমাণ উপরে আছে। সুতরাং এখানে আমরা বলবো mgs। ওকে, তাহলে আমাদের এই বিন্দুর আমরা ইকে এবং ইপিটা পেয়ে গেলাম। এখন এইখানকার যদি মোট শক্তি আমরা বের করি, মোট শক্তি, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইকের মান 0 প্লাস ইপির মান হচ্ছে mgs, অর্থাৎ টোটাল শক্তিটার ভ্যালু হচ্ছে mgs। ওকে, এই বিন্দুর মোট শক্তি আমরা পেয়ে গেলাম। এরপর আমরা যদি বি বিন্দুতে আসি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বি বিন্দুতে যখন আমাদের বস্তুটা এসেছে এই সময় দেখা যাচ্ছে বস্তু কিন্তু এ থেকে অলরেডি বি থেকে বি তে নেমে এসেছে। এখন একটা বস্তু যখন এ থেকে বি তে নেমে আসবে, এটা পরন্ত বস্তু নিয়ম অনুসারে বস্তু যেহেতু এইটুকু পথ গতিশীল ছিল সেহেতু অবশ্যই বস্তুটিতে কিন্তু অবশ্যই একটি গতিশক্তি থাকবে। আবার বি বিন্দুটা যেহেতু ঠিক ভূমির সাথে লেগে নেই, ভূমি থেকে কিছুটা উপরে, সুতরাং বি বিন্দুতে বস্তুর কিন্তু কিছুটা বিভব শক্তিও থাকবে, এটাই স্বাভাবিক, এটা আমরা নবম দশম শ্রেণীতে শিখে এসেছি। সুতরাং বি বিন্দুতে যদি আমরা ইকে বের করতে চাই তাহলে ইকে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি হাফ এম ভি স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে বি বিন্দুতে বস্তুর বেগ কত ছিল, এটা তো আমরা কেউ জানি না, জানি কি? সেই ক্ষেত্রে বি বিন্দুতে বস্তুর বেগটা বের করব কিভাবে? তো আমি এখানে যদি বিষয়টাকে একটু এভাবে জাস্ট উল্লেখ করি, সেটা কেমন যে আমরা জাস্ট গতির সূত্র লিখলাম v স্কয়ার ইজ ইকুয়াল টু v নট স্কয়ার প্লাস 2as। এটা কিন্তু আমরা সবাই জানি গতি সূত্র 2gh লিখলাম পরন্ত বস্তুর ক্ষেত্রে, as না লিখে। এখন প্রশ্ন হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে সব সময় কি হয়, আদি বেগ অর্থাৎ v নট এর মানটা কিন্তু কত হয় 0 হয়। দ্যাটস হোয়াই আমি লিখতে পারি v স্কয়ার ইজ ইকুয়াল টু কত 2gh। এই মানটা এবার এখানে বসিয়ে দাও, তাহলে তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ হাফ এম ভি স্কয়ার এর মানটা হচ্ছে 2gh। তাহলে 2 আর 2 কেটে গেল, থাকলো কত mgh। ওকে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুর গতিশক্তি আর বিভব শক্তি দুটো সূত্রই কিন্তু এক, অর্থাৎ mgh। পরবর্তীতে আমি কিন্তু এটি আর ভাঙবো না, একবারে ইকে ইজ ইকুয়াল টু mgh লিখবো এবং কেন লিখলাম তার ব্যাখ্যাটা কিন্তু এখানে করে দিলাম আমি। ওকে, এখন বি বিন্দুতে যখন আমরা ইকে নির্ণয় করব তখন আমরা দেখব বস্তুটা কতটুকু নেমে এসেছে। আমাদের এই বস্তুটা ছিল কোথায়, এ তে, এ থেকে বস্তুটা কোথায় নেমে এসেছে, বি তে। সুতরাং আমাদের এই বস্তুটা আমরা বলতেই পারি s x দূরত্ব অতিক্রম করেছে, তাই তো? সুতরাং এখানকার মোট শক্তির মানটা হবে mg s x। ওকে, এটাকে আমরা একটু এভাবেও লিখতে পারি mgs mgx, এটা আমরা এভাবেও লিখতে পারি। দেন যদি আমি ইপি হিসাব করি, তা আমরা সবাই জানি ইপি এর ফর্মুলা হচ্ছে কত mgh। এখন বি বিন্দুতে যদি আমি ইপি বের করতে চাই তাহলে বি বিন্দুতে আমরা দেখব বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে। আমাদের বস্তুটা ভূমি থেকে কিন্তু x পরিমাণ উপরে আছে, তাই তো? সুতরাং এখানে ইপি এর মানটা হবে mgx। ওকে, এখন তুমি যদি বি বিন্দুতে মোট শক্তি বের করতে চাও তাহলে মোট শক্তি ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা ইকে এর মানটা নিয়ে নিচ্ছি অর্থাৎ mgs mgx এবং দেন আমরা ইপির মানটা নিচ্ছি প্লাস mgx, এটা আর এটা বাদ হয়ে যাচ্ছে, সুতরাং এখানে মোট শক্তির মান হচ্ছে mgs। ওকে, দেন সি বিন্দুর পালা। তো সি বিন্দুতে যদি আমি
প্রথমে ই কে বের করতে চাই, তাহলে আমরা বলতে পারি আমাদের বস্তুটা এ থেকে সি তে নেমে এসেছে। তো আমরা তো পরন্ত বস্তুর ক্ষেত্রে ই কে ইকুয়াল টু আর হাফ এম ভি স্কয়ার লিখবো না, আমরা লিখবো এখন থেকে সরাসরি কত mgh। সুতরাং আমি বলতে পারি আমাদের এই বস্তুটা এ থেকে যেহেতু সি তে নেমে এসেছে, সুতরাং বস্তুটার পুরো s দূরত্ব বা s পথ নেমে এসেছে। সুতরাং এটার মানটা হবে কত mgs। ওকে, দেন যদি ইপি এর মানটা বের করতে বলা হয়, তাহলে ইপি ইকুয়াল টু আমি লিখতে পারি কত mgh। তো সি বিন্দুটা তো একদম ভূমির সাথে লেগে আছে, তাই না? অর্থাৎ সেক্ষেত্রে ভূমি থেকে বস্তুটা একটু উপরে নেই বলাই যায়, এবং কোনো বস্তু যদি ভূমির সাথে লেগে থাকে বা ভূমির ঠিক কাছাকাছি থাকে, তাহলে সেখানে উচ্চতাটাকে শূন্য দ্বারা যদি হয়, তাহলে পরে আমরা বলতে পারি যে সেখানকার এইচ এর ভ্যালুটা যদি 0 ধরি আমরা, অর্থাৎ mg ইনটু গুণ 0, তাহলে আমরা বলতে পারি সেখানকার বিভব শক্তির মানটা কত 0। এখন এইখানকার মোট শক্তির মানটা তাহলে কত হবে? মোট শক্তির মানটা হবে, মোট শক্তি ইকুয়াল টু হবে হচ্ছে mgs প্লাস 0 ইকুয়াল টু কত mgs। তাহলে আমরা এই অঙ্কটা থেকে যেটা শিখতে পাচ্ছি সেটা হচ্ছে এ বি সি তিন বিন্দুতেই মোট শক্তির পরিমাণ কিন্তু আমাদের একই থাকছে। কত? সেটা mgs। অর্থাৎ আমরা বলতে পারি কোন পরন্ত বস্তুর ক্ষেত্রে সর্বদাই মোট শক্তির পরিমাণ একই। এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। কিন্তু যেহেতু আমরা এখন একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ি, এত সহজ অঙ্ক আমাদের দেবে না, আমাদের অঙ্কটা হয়তো একটু কঠিন করে দেবে, সরল দোলক দিয়ে অঙ্কটা হয়তো দেবে। তো সেই ক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে সলভ করব সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব। চলো সেটা নিয়ে এবার একটু দেখে নেওয়া যাক।